আমাদের গত এক দশক বা দেড় দশকের যদি আপনি একটু পেছন ফিরে যান, তাহলে দেখবেন যে এই যে গার্মেন্টস নির্ভরতার কথা আমরা বলছি, একক পণ্য নির্ভরতার কথা বলছি, এবং নির্দিষ্ট কিছু দেশে, এবং আমরা এই যে গার্মেন্টস আমাদের যেটা, সেটি পাশ্চাত্যের দেশগুলোতেই আমাদের এক্সপোর্ট। এই যে রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের বহুমুখীকরণ, নিত্য নতুন বাজার খুঁজে বের করা, এই বিষয়গুলোর উপরে কিন্তু গত এক দেড় দশক ধরে আলোচনা হচ্ছে। আলোচনার সুফল কতটা এসছে এই যে ট্র্যাডিশনাল আইটেম যেটা এক্সপোর্টে, এবং নিত্য নতুন এক্সপোর্ট বাস্কেট তৈরি করা, সেই জায়গাতেও কিন্তু আমরা এই শুধু আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছি। আপনি যদি নন ট্র্যাডিশনাল এক্সপোর্টের কথা বলেন বা নন ট্র্যাডিশনাল আইটেম এক্সপোর্টের কথা বলেন, সেগুলো একেবারে কুটির শিল্প পর্যায়ে থেকে আপনি যদি দেখেন, সেখান থেকে কিছু পণ্য যাচ্ছে, তার এক্সপোর্ট আর্নিং কতটুকু, ভেরি নেগলিজেবল। আপনি যদি জার্মানির রাস্তায় আপনি যদি দেখেন, বিভিন্ন শোরুমে বাংলাদেশের এই ছনের যে পাতা, তার বিভিন্ন ডিজাইন করা পণ্য সেখানটাতে আছে, বাঁশ দিয়ে তৈরি করা পণ্য সেখানটাতে আছে। আমরা মাছ ধরার যে চাই বলি, সেটিও এক্সপোর্ট হচ্ছে। কিন্তু এই যে নন ট্র্যাডিশনাল আইটেম যেগুলো এক্সপোর্ট হচ্ছে, এগুলো একবারে প্রান্তিক পর্যায় থেকে এসছে, এবং প্রান্তিক উদ্যোক্তারা এর পেছনে বড় ধরনের কোনো গবেষণা নাই, বড় ধরনের কোনো বিনিয়োগ নাই। কিন্তু যেখানে বিনিয়োগ হওয়ার দরকার, যে পণ্য, যেটি একটু আগে আমার একজন সহালোচক বলেছেন, যে আমাদের যে এক্সপোর্ট আর্নিং, এটি আমরা খুব লো এন্ডের তৈরি পোশাক আমরা এখানে করি, মানে গার্মেন্টস আমরা করি এখানটাতে। হাই এন্ডের প্রোডাক্ট কিন্তু আমরা না। আমরা আজকে যে প্রতিযোগিতায় আমাদের এক্সপোর্ট আর্নিং যেটি বাড়ছে, আমরা বলি এক্সপোর্ট বাড়ছে, ভলিউম বাড়ছে, কিন্তু যে পরিমাণে ভলিউম বাড়ছে সেই পরিমাণে কিন্তু আমার এক্সপোর্ট বাড়ছে না। কারণ বাংলাদেশ, জি জনাব সুলতান, শুধুমাত্র গার্মেন্টসের মানে আমরা একমুখী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন গার্মেন্টসের কিন্তু আমরা অলমোস্ট 100% ইম্পোর্ট করে 100% এক্সপোর্ট করি। মানে আমি সেই জায়গায় আসছিলাম। আমার কাঁচামাল সম্পূর্ণ বিদেশ থেকে আমাকে এলসি করে বৈদেশিক মুদ্রা দিয়ে নিয়ে আসতে হয়, মানে বৈদেশিক মুদ্রার এগেনস্টে আমাদেরকে ইম্পোর্ট করে এক্সপোর্ট করতে হয়। অথচ দেখেন আমাদের চামড়া শিল্প, যেটা 100% আমার দেশের, আমার একটা টাকা মানে একটা ডলারও বাইরে কিন্তু দিতে হচ্ছে না, আমার দেশের পুরো চামড়া শিল্পটা, মানে যেটা আমরা মাটিতে পুঁতে রাখছি, মাটিতে আমরা ফেলে দিচ্ছি। অথচ এই চামড়া শিল্প নিয়ে আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। ইটিভি আজকে 8-10 বছরে একটা ইটিভি পর্যন্ত আমি ঠিক মতো করতে পারিনি। আজকে আপনার ইটিভি না করতে পারার কারণে আমাদের চামড়াগুলো দূষিত পানি, আমাদের শীতলক্ষা, বুড়িগঙ্গার পর শীতলক্ষা দূষিত হচ্ছে, যার জন্য বিদেশ থেকে আমাদেরকে অনেক বাদ দেওয়া হচ্ছে, এবং আমরা চামড়াটা এক্সপোর্ট করতে পারছি না। আমরা না হয় আগের বিগত সরকার, সেই সরকারের অনেক দুর্নীতি ছিল, অনেক দুর্নীতি করে গেছে, কিন্তু এখনকার সরকার কি আদৌ, এখন যারা আছেন তারা কি এটা নিয়ে কোনো কাজ করছে? ধন্যবাদ। আমি আপনাকে আপনার কথাগুলো, এত বড় সম্ভাবনা, সেটা নিয়ে আমরা কাজ করছি, যেখানে আমার একটা টাকাও বিদেশে যাবে না, আমার দেশের কাঁচামাল 100%। আপনার কথাগুলো আমি একেবারে যুক্তিযুক্ত আপনি বলেছেন। আমি আপনার কথা রেশ ধরেই বলি, আপনি যেটি বলেছেন 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড। বাংলাদেশ গার্মেন্টস থেকে কি পায়? বাংলাদেশ গার্মেন্টস থেকে পায় সিএম, হোয়াট ইজ কল সিএম, কাটিং অ্যান্ড মেকিং চার্জ। যদি বলেন আমরা দর্জিগিরি করছি, আমাদের পোশাকের কোনো হাই এন্ডের যে পোশাক, ফ্যাশনেবল যে পোশাক, যেগুলো উচ্চবিত্তের করছেন, আপনি যেটি আপনি আমার রিয়েল এক্সপোর্ট যেটি বলে, আপনি যদি শ্রিম্প এক্সপোর্টের কথা বলেন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন একটা আছে, যারা মাছ এক্সপোর্ট করে, মূলত শ্রিম্প এক্সপোর্ট করে, যেটিকে আমি সাধারণত বলে থাকি হোয়াইট গোল্ড, অ্যাবসুলেট হোম গ্রোন প্রোডাক্ট। সেই হোম গ্রোন প্রোডাক্ট শ্রিম্প আজকে কোথায়? 167টি কোম্পানি ছিল চিটাগং, কক্সবাজার এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট মিলে। সেই 167টি থেকে কমতে কমতে এখন অপারেশনে আছে মাত্র 27টি, এবং 27টির মধ্যেও 5-6টি কোনোভাবে চলছে, বাকিগুলো কুড়িয়ে চলছে। আপনি আপনার চা এক্সপোর্ট কোথায় গেছে? আপনি আপনার পার্ট এক্সপোর্ট কোথায় গেছে? আপনি
চামড়ার কথা বলছিলেন, আমাদের কাঁচা চামড়ার যখন মৌসুম হয়, বড় মৌসুম, বিশেষ করে কোরবানির ঈদের সময়, আমরা আতঙ্কে থাকি যে কাঁচা চামড়া পাচার হয়ে যাচ্ছে কিনা। পাচারের কথা, আমরা মাটিতে পুঁতে ফেলছি তো, পাচার তো দূরে রাখেন, এখন আপনার চামড়া কোরবানির পরে আপনি যেহেতু সেটিকে প্রপারলি ইউজ করতে পারছেন না, ব্যবহার করতে পারছেন না, আপনি ইটিপি প্লান্টের কথা বলছিলেন যেটিকে চামড়া শিল্প নগরী সাভারে সরিয়ে নিয়ে যাওয়া হলো, সেই চামড়ার যে বর্জ্যটা সেটিকে প্রক্রিয়াজাতকরণ করে সেটি যাতে বায়ু দূষণ তৈরি না করে, ইটিপি প্লান্টটা সঠিক মতো কাজ করেনি। আপনি যেটা বলছিলেন যে বিগত সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ছিল, এই সরকার কি করছে? আমি আপনাকে এই জায়গাতে একটু বলতে চাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার আসে কিসের জন্য? একটি বিশেষ প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আগে যেটির নাম ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটি এবারের প্রেক্ষাপটটা যেহেতু একটু ভিন্ন, এই সরকারের উপরও কিন্তু দায় বর্তিয়েছে গত 15-16 বছরে বা 3টি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সেই ভোটাধিকারটি ফিরিয়ে দেয়া। এবং এই সরকারের মূল কাজ কিন্তু সরকার সেই দিকেই করছে। যদিও প্রথম দিকে 15টি সংস্কার কমিশন করেছিল, হোয়াইট পেপার কমিটি করে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটি বের করবার চেষ্টা করেছিল, এবং সেটি করে যে সুপারিশগুলো দিয়েছে, একটি এরকম সরকারের জন্য যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ চালানোর অভিজ্ঞতা নাই, বিভিন্ন জায়গা থেকে এসছে, ডিপেন্ড করেছে সব আমলাতন্ত্রের উপরে, যে আমলাতন্ত্র গত আওয়ামী লীগ সরকারকে এই রকম দানবে পরিণত করেছিল, দানবের জায়গায় ঠেলে দিয়েছিল, সেই আমলাতন্ত্রের উপরেই কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ভর করেছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। আমরা যেটা দেখি গণমাধ্যম কর্মীরা, যে গত সরকারের সময় যে আমলাতন্ত্র রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিল, সেখান থেকে খুব বেশি করে হলে 5% আমলাতন্ত্রের পরিবর্তন হয়েছে এবং বাকিরা সব জায়গায় রয়ে গেছে। অতএব এই সরকার যতই চাক না কেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা, ব্যবসার উন্নতি করা, দেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যে সুনাম সুখ্যাতি বা প্রভাব বা মর্যাদা তৈরি করা, সেটি করা, আবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যের যে প্রতিবন্ধকতা সেটিকে ওভারকাম করা, সব কিছু একটি সরকারের পক্ষে সম্ভব না। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যারা বিনিয়োগ করবেন, যারা ব্যবসা করবেন, তাদের পক্ষ থেকেও তারা কিন্তু এই সরকারের সাথে পুরোপুরি ভরসা করতে পারছে না বলে আমার কাছে মনে হয়েছে। কারণ এই সরকার কদিন আছে, কদিন থাকবে না, সেই ঘোষণাটিও কিন্তু এইমাত্র কদিন আগে এসছে যে আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন দিয়ে তারা সরে যেতে চায়। এখন ব্যবসায়ীরা কি করছেন? বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, যাতে আমি বলবো যে এই যে প্রবলেমগুলো আছে, এই যে আপনি মধ্যম আয়ের ফাঁদের কথা বলছেন, এখান থেকে উত্তরণ করতে হলে এই সরকারের যে সময় আছে তারা কতখানি পারবে আমি জানি না, বা যে সময় আছে, যে আপনার জাতিসংঘ যে সময় দিয়েছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত, সেই সময়ের মধ্যে আমি আশা করতে চাই যে একটি নির্বাচিত সরকার আসবে। কিন্তু ওই নির্বাচিত সরকারের কাছ থেকে ব্যবসায়ীদের এখন একটি বিষয় আদায় করে নেওয়ার দরকার। সেই বিষয়টা কি? এই রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী ম্যানিফেস্টো দেবে বা নির্বাচনী প্রতিশ্রুতি দেবে, নির্বাচনী ঘোষণা দেবে যে আমরা ক্ষমতায় গেলে এটি করব, এই ব্যবসায়ীরা ওই শর্ট টার্মে কোনো কিছু পাওয়ার চেয়ে যদি সত্যিকার অর্থে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগকে পরিস্থিতিকে উন্নতি ঘটাতে চায়, তাহলে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে তারা কথা বলে তারা বলুক যে তাদের নির্বাচনী ইশতেহারে কোন দল কি রাখছে। তারা যেন যে দল যত সময়ের মধ্যে প্রাগমেটিক, একবার বাস্তবসম্মত যে প্রতিশ্রুতি দেবে, সব ব্যবসায়ীরা হয়তো সেই দিকে ঝুঁকে পড়বে, এবং সেই সরকার গঠন হলে তখন তারা যাতে ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারে এবং এই যে উন্নত মধ্য আয়ের দেশে পৌঁছাতে পারে, সেই প্রচেষ্টায় থাকা দরকার।